সব দেখা যাচ্ছে। ওকে, শারীরিক শিক্ষার ভিত্তি প্রথম দিনই মনে হয় এই পরীক্ষাটা। আচ্ছা, শারীরিক শিক্ষার ভিত্তি ভীতি হওয়ার কোনো কারণ নেই, একটু পড়লে হয়ে যাবে। ঠিক আছে, একদম এট ফার্স্টে দেখেন আছেন শরীরের মাধ্যমে শিক্ষা বলতে কি বোঝায়। শরীরের মাধ্যমে শিক্ষা বা মাধ্যমে শিক্ষা আলোচনা করুন। শরীরের জন্য শিক্ষা বলতে কি বোঝেন? একই প্রশ্ন ঘুরায় ফিরে আসবে, একই প্রশ্ন ঘুরায় ফিরে আসবে, কিন্তু আপনারা ওই একটা অ্যান্সারই লিখবেন। হ্যাঁ, যে শরীরের মাধ্যমে শিক্ষা, শরীরের মাধ্যমে শিক্ষা, শারীরিক শিক্ষা কার্যকলাপের মাধ্যমে যে শিক্ষা সেটা হচ্ছে শারীরিক শিক্ষা। আধুনিক মতবাদ যেটা বলে যে শরীরের মাধ্যমে যে শিক্ষাটা, আমাদের মূল কথা হচ্ছে যে শারীরিক শিক্ষার মাধ্যমে যে শিক্ষাটা সেটাই হচ্ছে শারীরিক শিক্ষা। এবার ওর সাথে আরো কিছু আমরা লাগাবো, যেমন আচ্ছা, এই মতবাদ অনুসারে শারীরিক শিক্ষা হলো খেলাধুলার নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিসত্তার সামগ্রিক ও সুষম বিকাশ সাধন। শারীরিক শিক্ষা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার লক্ষ্যই শারীরিক শিক্ষার লক্ষ্য। খেলাধুলা ও অনুরূপ কার্যক্রমকে শারীরিক শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করে। এদিক দিয়ে শারীরিক শিক্ষার সুবিধা হলো এই যে শিক্ষার্থীর কাছে খেলাধুলা শিক্ষার মাধ্যম হিসেবে আনন্দদায়ক এবং আকর্ষণীয়। খেলাধুলায় অংশগ্রহণের মধ্য দিয়ে শারীরিক শিক্ষা শুধুমাত্র ব্যক্তির শারীরিক সুস্থতা সক্ষমতা বাড়ায় না, তার সামাজিক, মানসিক, প্রক্ষোভিক, বৌদ্ধিক, নৈতিক ও অন্যান্য দিকের উন্নতি ঘটানোর চেষ্টা করে। তাই শারীরিক শিক্ষা শুধুমাত্র শারীরিক শিক্ষা নয়, সামগ্রিক ব্যক্তিসত্তার বিকাশ শিক্ষা। এখন শরীরের শরীর বিষয় শিক্ষাটা যে শুধুমাত্র শারীরিক শিক্ষা তা নয়, এর সাথে আরো কিছু আমাদের ইনক্লুড হয়। যেমন এই শিক্ষার মাধ্যমে কি হয়, সামাজিক, তার মানসিক, তার বৌদ্ধিক, তার নৈতিক, তার প্রক্ষোভিক, এগুলোরও উন্নতি সাধিত হয়। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যখন আপনি শিক্ষার্থীকে খেলাধুলার মাধ্যমে কোনো শিক্ষা দেবেন তখন সেটা কিন্তু তার সেই আউটপুটটা ভালো হয়, মানে সে গ্রহণ করতে তার সুবিধা হয়। আপনার যেমন শিখাতেও যেমন সুবিধা হবে, তার শিখতেও আগ্রহ হবে। সেহেতু শারীরিক শিক্ষা খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়াটা হচ্ছে শারীরিক শিক্ষার আর কি একটা ইয়ে, কি বলি, সংজ্ঞা আর কি, যেটা বলে। তাহলে আমরা এই এই ধরনের প্রশ্ন যখনই আসবে আমরা ওইভাবে আগেই লিখবো যে শরীরের মাধ্যমে যে শিক্ষা সেটা হচ্ছে শারীরিক শিক্ষা। তারপরে আমরা লিখবো যে শারীরিক শিক্ষা মাধ্যমে আমরা কি কি বেনিফিটে পেতে পারি। শিক্ষার্থীকে শিখাতে সুবিধা হয়, শিক্ষা গ্রহণ করতে তার সুবিধা হয়। তারপরে এই শিক্ষার মাধ্যমে তার শরীর এবং মন সবটাই কিন্তু সুস্থ থাকে, ভালো থাকে। তার মানসিকতা, তার শারীরিকতা, তার নৈতিকতা সব দিক দিয়ে সে ডেভেলপ করে, সব দিক দিয়ে সে উন্নতি করে। এইভাবে গুছিয়ে সুন্দর করে একদম লিখে দেবেন, একদম মুখস্থ করার দরকার নাই। তারপর হচ্ছে শারীরিক শিক্ষার লক্ষণ, লক্ষ্যগুলো লিখুন। শারীরিক শিক্ষার লক্ষ্য সংক্ষেপে লিখুন। শারীরিক শিক্ষার লক্ষ্য কি? এই ধরনের প্রশ্ন, এই একই প্রশ্ন, এই লক্ষ্য সম্পর্কে কিন্তু আবার ঘুরাই ফিরাই দেবে প্রশ্ন। ঠিক আছে, এটা তো 23 সালেও আসছিল। 23 সালে আসছিল শারীরিক শিক্ষার লক্ষ্য কি। হুম শারীরিক শিক্ষার লক্ষ্য হচ্ছে কি, সুন্দরভাবে ক্রীড়া প্রশিক্ষণ করানোর মূল লক্ষ্য। অর্থাৎ সুন্দরভাবে আপনি ক্রীড়া প্রশিক্ষণটা সুন্দরভাবে পরিবেশন করবেন, এটা হচ্ছে মূল লক্ষ্য। তারপরে কি, সুন্দর সঠিক শারীরিক কসরত শেখানো। অর্থাৎ আপনি যখন কোনো খেলা শেখাতে যাবেন, সেই খেলার আগে যে কিছু জিনিস আছে, ওয়ার্ম আপ করা বা কিছু এক্সারসাইজ করা, ব্যায়াম করা, সেগুলো আপনি শিখাই নেবেন আগে। প্রত্যেকটা খেলায় আছে, কিন্তু আপনারা হয়তো দেখবেন যারা ফুটবল প্রেমিক, ক্রিকেট প্রেমিক, প্রত্যেক খেলার আগে যে অনুশীলন করে, যখন প্র্যাকটিস করে, যখন তখন কিন্তু নানান এক্সারসাইজের মাধ্যমে তারা প্র্যাকটিস করে। হুম তো এটা হচ্ছে সুন্দর সঠিক শারীরিক কসরত শেখানো। সঠিক ক্রীড়া পরিচালনা করা, অর্থাৎ যে খেলাটা আপনি পরিচালনা করবেন সেটা সঠিকভাবে করতে হবে। তার যে নিয়ম কানুন, তার যে আইন কানুন, এগুলো হচ্ছে তার সুফল কুফল এই সম্পর্কে ওই শিক্ষার্থীকে অবগত করতে হবে। সঠিক ক্রিয়া বিনোদন, ক্রিয়ার মাধ্যমে কিন্তু বিনোদন সৃষ্টি করা যায়। হ্যাঁ, সেই বিনোদনটা আপনি কিভাবে করবেন সেটা কিন্তু ওই শিক্ষকের উপরে নির্ভর করে, প্রশিক্ষকের উপরে নির্ভর করে।
সব প্রশিক্ষক কিন্তু সমান না। সব শিক্ষক কি সমান? কোনো কোনো শিক্ষকের দেখবেন ক্লাস করতে খুব ভালো লাগে, কারণ সে বিনোদনের মাধ্যমে ক্লাস নেয়। আবার অনেক টিচার আছে খুব ভালো ক্লাস নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের এনার্জি থাকছে না, ভাল লাগছে না। হ্যাঁ, এটা হচ্ছে এর কারণটা হচ্ছে যে ওই শিক্ষক বিনোদনের মাধ্যমে ক্লাস নিতে পারছে না। অর্থাৎ একজন ক্রীড়া শিক্ষককে অবশ্যই বিনোদনের মাধ্যমে আপনি ক্লাসটা নেবেন, তাহলে এটা দেখবেন ক্লাসটাও ভালো হয়, এবং মানে আপনার কাজে যে কতটা সহজ হবে, এটা যখন আপনি শুরু করবেন, যখন আপনি একজন ক্রীড়া প্রশিক্ষক হবেন, তখন আপনি সেটা বুঝতে পারবেন। এই মেকানিজমগুলোতে আপনি নিজেকেই করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনি বই পড়ে বা অন্যভাবে পাবেন না, এটা আপনাকে নিজেই তৈরি করতে হবে। আচ্ছা, উদীয়মান ক্রীড়া কৌশলীর প্রতিভা বিকাশ সাধন, অর্থাৎ নতুন কোনো নবীন ক্রীড়াবিদকে যখন আপনি ক্রীড়া বিষয়ের পরে কোনো একটা খেলা যখন আপনি শেখাবেন, তখন সেটা আপনাকে মাথায় রাখতে হবে, এই নতুন একে কতটুকু দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে। একটা, মনে করেন 10 জন স্টুডেন্টকে আপনি একটা বিষয় শেখাচ্ছেন, আপনি কিন্তু 10 জন একইভাবে নিতে পারছে না। একজন কি দুজন একটু দুর্বল, সে বুঝতে পারছে না, আপনি বারবার তাকে একটা টেকনিক দেখাচ্ছেন যে এইভাবে বলটা সার্ভিস করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা সে বুঝতে পারছে না, বারবার পাচ্ছে না, হয়তো আর 6 জন 7 জন 8 জন পেরে গেছে, কিন্তু 2 জন পাচ্ছে না। আপনাকে তখন টেকনিক অবলম্বন করতে হবে, করে আপনাকে তখন দেখাতে হবে যে ওটা এইভাবে ধরো, ধরে এইভাবে মারো। আচ্ছা, এইভাবে যদি না হয় তা আপনি আরেকটু কৌশলটা পরিবর্তন করে দিলেন, ঠিক আছে তোমার জন্য এই কৌশলটা কি। সবকিছু তো ব্যতিক্রম একটা দুইটা আছে। হুম, আপনি তখন আপনার কৌশল চেঞ্জ করে আপনি ওই শিক্ষার্থীকে শেখাবেন। আচ্ছা, প্রশিক্ষণার্থীর সৃজন শক্তি বিকাশ। এখন মনে করেন, দেখবেন যখন আহ আপনি কি করেন, ব্যক্তিগত জীবনে কিছু করেন, শিক্ষকতা শিক্ষকতা করেন যখন, তখন তো আপনার জন্য অনেক সুবিধা। আপনি যখন পড়াবেন, তখন দেখবেন আপনার 10 জন স্টুডেন্ট কিন্তু সবাই কিন্তু সমান না, মেধা এক এক রকমের। ওদের ভিতর থেকে দেখবেন 1 2 জন খুব ট্যালেন্ট, সে দেখা যাচ্ছে আপনার পড়ানোকে এমন ভাবে সাপোর্ট দিচ্ছে, এমন একটা কথা আপনাকে বললো, এমন একটা বিষয় আপনাকে বললো, যেটা আপনার মনে হলো যে না, ওর এটা গ্রহণ করা যায়, এটা ওর সৃজনশীল। ও নিজে থেকেই বললো, স্যার এটা এরকম করলে কেমন হয়। ওটা কিন্তু ওর ভিতর থেকে বের হয়ে আসছে। আপনাকে ওকে প্রাধান্য দিতে হবে, এবং সবসময় চেষ্টা করবেন শিক্ষার্থীকে সৃজনশীল ভাবে তৈরি করতে, সে নিজে থেকে যেন কিছু কৌশল তৈরি করতে পারে। তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে, যে আমার শিক্ষার্থীর যে কৌশল বের করলো, সেটা দেখা গেল আসলে একটা পারফেক্ট কৌশল। আপনি তখন বললেন, না হ্যাঁ ঠিক আছে, এটা হবে, আপনি সেটা শেখালেন। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীকে আপনাকে কৌশল মানে সৃজনশীল হতে সহযোগিতা করতে হবে। আচ্ছা, ভালোভাবে বেঁচে থাকার জন্য। ভালোভাবে বেঁচে থাকার জন্য মানে এখানে বোঝা যাচ্ছে যে সুস্থভাবে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য। অর্থাৎ যারা শারীরিক শিক্ষক হয়, তাদের প্রথম বৈশিষ্ট্য কিন্তু তাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে, ফিটনেস হতে হবে। এরকম কোশ্চেনও কিন্তু আসে যে শারীরিক, একজন শারীরিক শিক্ষক হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য, কি কি গুণাবলী থাকতে হবে, পড়তে পড়তে আপনারা পাবেন। হুম, তখন কিন্তু সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে একজন শারীরিক শিক্ষককে, তাকে শারীরিকভাবে, হ্যাঁ মানসিক শারীরিকভাবে তাকে সুস্থ থাকতে হবে। হুম, তাহলে আপনি কিন্তু এই প্রফেশনটা বেছে নিতে পারবেন। কারণ আপনারা দেখবেন যারা কোচ, যারা প্লেয়ার, এরা রেগুলার একটা অনুশীলন করে শরীরটাকে ফিটনেস রাখার জন্য। আর আপনার শরীরটা যখন ফিটনেস থাকবে, আপনি কিন্তু তখন অসুখ বিসুখ থেকে অনেকটা রেহাই পাবেন। ঠিক আছে, আমার কথা বলি, আমি ছোটবেলা থেকে খেলাধুলা পছন্দ করি, শুধু খেলাধুলা না, আমি কালচার জগতেও আছি, দুইটাই জগৎ নিয়ে আমি চলি। তো দেখা যায় যে আহ এই প্রফেশনে চলে আসলাম, খেলাধুলার প্রফেশনে চলে আসলাম। আমি যখন এটা পড়াশোনা করি, তখন অলরেডি আমার একটা বেবি আছে, আমি একটা সিজারের রোগী, কিন্তু আমি সেখানে কিন্তু আমার পারফরমেন্স অনেক ভালো ছিল। তো আমাকে ওখানে টিচাররা বলতো যে শি ইজ অলরাউন্ডার। হ্যাঁ, মানে প্রত্যেকটা খেলায়, যেহেতু আমি ছোটবেলা থেকে এর উপর একটা ন্যাক আছে। আপনি যখন কোনো শিক্ষার্থীকে পড়াবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই শিক্ষার্থীর ন্যাকটা কোন দিকে বেশি। এই ফুটবলটা খুব ভালো পারবে, না ক্রিকেটটা খুব ভালো পারবে, না অ্যাথলেটিকে ভালো পারবে। এটা কিন্তু আপনি বুঝবেন, একজন শিক্ষক কিন্তু বুঝতে পারে। তখন আপনি কি করবেন, তাকে সেই দিকটায় নিয়ে যাবেন, সেই দিকটা ফোকাস করবেন।
হ্যাঁ, এটা একটা শিক্ষকের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তো যখন আপনি শারীরিক শিক্ষক যারা হয়, তারা কিন্তু শারীরিকভাবে ফিটনেস থাকে। আমার অনেক বয়স, আমি জানি না আপনারা গেস করতে পারবেন কিনা, আমি কিন্তু কোনো ওষুধ খাই না, কোনো গ্যাসের ওষুধও খাই না। কিন্তু সবাই কিন্তু, এমন কোনো মানুষের ছোট বড় সবাই অ্যান্টাসিড, এই গ্যাসের অনেক রকমের ওষুধ টষুধ খায়। আমি কিন্তু কোনো ওষুধ খাই না। হুম। এটা অনেকে বিশ্বাসই করে না। মানে মানে সিম্পল কোনো বিষয় হলে আমি মেডিসিন ইউজ করি না। আমি টেকনিক্যালি অন্যান্য জিনিস কিছু এক্সারসাইজ করি, স্টিম নেই। হ্যাঁ, মানে ন্যাচারাল ভাবে, হ্যাঁ, বাসাতে ন্যাচারাল ভাবে যেগুলো করা যায় সেগুলো করে নিজে সুস্থ থাকার চেষ্টা করি। কোনো এক সময় আমার হঠাৎ করে আমার মেরুদণ্ডে একটা ইয়ে আঘাত লেগে মানে খুব পেইন হয়, হাঁটতে পারছিলাম না, বসতে পারছিলাম না। আমি কিন্তু কোনো পেইন কিলার খাইনি, আমি একটা এক্সারসাইজের মাধ্যমে আমি নিজেই সুস্থ হয়েছে। হ্যাঁ, তা এটা ক্রীড়া শিক্ষকদের ভিতরে থাকতে হবে। আপনি ফিটনেস থাকলে আপনি আপনার শিক্ষার্থীদের ওইভাবে তৈরি করতে পারবেন। আপনি যত খেলাধুলা করবেন, আপনি যত দৌড়াদৌড়ি করবেন, যত কাজের ভিতরে থাকবেন, আপনি যত সুস্থ থাকবেন। তা কি জানেন? আপনার শরীরটাকে আপনি যত কাজে লাগাবেন, আপনি তত সুস্থ থাকবেন। এই জন্য এখানে বলেছে ভালোভাবে বেঁচে থাকার জন্য। আর এই ভালোভাবে বেঁচে থাকাটা হচ্ছে আপনার সুস্থভাবে বেঁচে থাকার জন্য, রোগ মুক্ত থাকবেন একদম। হ্যাঁ, ওকে। মুন্সিদের মতবাদ দুই একটা আমি এসে সাজেশনে দিচ্ছি, হ্যাঁ, ওটা একটুখানি পড়ে নেবেন। আর একটা কোশ্চেন আপনারা অবশ্যই পাবেন, সেটা হচ্ছে এই যে দৈহিক গঠন। হুম। এটা একজন ক্রীড়া শিক্ষককে অবশ্যই জানতে হবে। এটা কিন্তু সাধারণ মানুষ জানে না যে বডি আমাদের যে বডি, এটা যে তিন ধরনের বডি হয়, এটা সাধারণ মানুষ কিন্তু জানে না বা জানার বিষয় না। এটা শুধুমাত্র এই বিষয়ের উপরে যারা পড়াশোনা করে তারা জানে, যারা সায়েন্স নিয়ে, যারা ডক্টর, এরা এগুলা নিয়ে এইসব বিষয়গুলো জানে। তাও ডক্টররাও কিন্তু অনেক সময় বলতে পারে না যে একটা মানুষের ফিগার কয় প্রকারের হয়, কি কি হয়। কিন্তু একজন শারীরিক শিক্ষক অবশ্যই জানবে যে মানুষের শরীরের যে গঠন, সেই গঠনটা তিন প্রকারের হয়। একটা হচ্ছে অ্যান্ডোমরফিন, ম্যাসিমরফিন আর অ্যাক্টোমরফিন। হুম। এই তিন ধরনের হয়, এবং এই তিন ধরনের কিন্তু বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য। এখন আপনার প্রশ্ন হয়তো আসতে পারে, মোটা আকৃতির মানুষের বৈশিষ্ট্যগুলো লিখুন। এই প্রশ্ন আপনি কিন্তু কোনো জায়গায় পাননি। আরে মোটা আকৃতির মানুষ, আপনি তো জানেনই না যে অ্যান্ডোমরফিন মানেই হচ্ছে মোটা মানুষ। তখন কি আপনার টেনশন বেড়ে যাবে না? আমি বলে দিচ্ছি, কোশ্চেন কিন্তু অনেক সময় এরকম করে, শিক্ষার্থীদের মানে হেজিটেশনে ফেলে দেয়। হুম। এটা মাথায় রাখবেন যে অ্যান্ডোমরফিক মানেই মোটা মানুষ, অ্যান্ডোমরফিক মানেই মোটা মানুষ। তখন তার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আপনি লিখে দেবেন। ঠিক আছে? যে কোন খেলায় সে পারদর্শী, তার শারীরিক যে বৈশিষ্ট্যগুলো। হুম। তারা কথা কম বলে, তারা নড়াচড়া কম করতে পারে, তাদের কাজে এনার্জি কম থাকে, তারা ভার উত্তোলনের কাজগুলো উম, ভালো পারে। হ্যাঁ, যেহেতু তাদের গায়ে অনেক শক্তি থাকে, কিন্তু তারা কিন্তু অলস প্রকৃতির হয়। ঠিক আছে? কারণ তাদের শরীরে অনেক মেদ থাকে, মেদের পরিমাণটা বেশি থাকে। এগুলোর জন্য কি পড়ার দরকার? বই পড়ার দরকার নেই, এই লিখবেন তাতেই ফার্স্ট ক্লাস পাবেন। এই লিখে ফার্স্ট, এর জন্য আমি বলি প্র্যাকটিক্যাল ক্লাস করতে। প্র্যাকটিক্যাল করলে যে কত কোশ্চেন পাওয়া যায়। হ্যাঁ, মানে পড়া খুব কমই লাগে, ওখান থেকে অনেক কোশ্চেন পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এবার মনে করেন লিখলো যে মিডিয়াম শরীরের অধিকারী যারা, তাদের কিছু বৈশিষ্ট্য। এখন মিডিয়াম যে মেসোমরফিক যে মিডিয়াম, আপনি হয়তো সেটা আপনার খেয়াল নাই, কিন্তু এটা আমাদের মাথায় রাখবেন যে মেসোমরফিক হচ্ছে মিডিয়াম, মেসোমরফিক মিডিয়াম শরীরের অধিকারী। এবার মেসোমরফিকের যাদের বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, তারা কি, তারা লম্বা চড়া হয়, তাদের কাঁধ চওড়া হয়, তারা সব খেলায় পারদর্শী হয়। বিশেষ করে হচ্ছে আহ ওটারে কি বলে, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, তারপরে হচ্ছে ভলিবল। হ্যাঁ, এই ধরনের খেলা তারা খুব এক্সপার্ট হয়। অ্যাথলেটিকে তারা খুব এক্সপার্ট হয়, লাফ ঝাঁপ, মানে এই বডির মানুষগুলো এক্সপার্ট, মানে সবচেয়ে ভালো। এবং তারা কিন্তু স্ট্রং হয়, এবং তাদের মেয়েদের পরিমাণ কম থাকে। ঠিক আছে? মেয়েদের পরিমাণ কম থাকে, এবং তারা কিন্তু উচ্চ লম্ব হয় বেশি, লম্ব হয় বেশি। তারপর মনে করেন বললো যে চিকন আকৃতির মানুষের বৈশিষ্ট্য, একেবারে হালকা পাতলা। হ্যাঁ, এরা হচ্ছে
অ্যাক্টোমরফিক। অ্যাক্টোমরফিক শুধু এইটুকু মনে রাখলে হবে যে অ্যাক্টোমরফিক কারা? চিকন। অ্যান্ডোমরফিক হচ্ছে যে মোটা। আর মেসোমরফিক হচ্ছে মিডিয়াম। একটু খালি মনে রাখলে হবে, তারপরে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনি লিখতে পারবেন, কারণ আপনি জানেন এদের বৈশিষ্ট্যগুলো কি। চিকন যারা, তারা সাঁতারে ভালো হয়, তারা হাই জাম্প, লং জাম্প এগুলাই ভালো হয়। হ্যাঁ, এদের শরীরে কোনো চর্বি থাকে না। হ্যাঁ, এরা রান রান জাতীয় যত আছে, দৌড়ের যত ইয়েগুলো আছে, গেমগুলো আছে, এগুলোতে তারা ভালো হয়। অ্যাথলেটিকে বেশি ভালো হয়, চিকন হয় তারা। হালকা পাতলা হয়। ঠিক আছে, তো এই যে এইগুলো এভাবে লিখে দেবেন। এটার জন্য কোনো একদম সারা বই নোট গাইড কিচ্ছু খুঁজতে হবে না, একদম শুধু সুন্দর করে সাজায় লিখে দেবেন। আচ্ছা, এর ভিতরে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে, কিন্তু ব্রড প্রশ্ন হোক, শর্ট প্রশ্ন হোক, বা একেবারে ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন হোক, এর ভিতরে কিন্তু প্রশ্ন অবশ্যই পাবেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, এটা শারীরিক শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি। মনস্তাত্ত্বিক ভিত্তি, হ্যাঁ, মনস্তাত্ত্বিক ভিত্তি। এটা কিন্তু 13 সালে 17 সালে এসেছে। এই এখান থেকেও কোশ্চেন আসবে। হ্যাঁ, নীতি। হ্যাঁ, নীতি কি, নীতি কাকে বলে, নীতি বলতে কি বোঝেন? আচ্ছা, এটার সাথে হচ্ছে কিসের মিল নেই আমার হ্যাঁ, ও যুক্তি এখন আমাদের এই শিক্ষক যারা, তাদের তো আসলে আমাদের অত ডিপলি যাওয়া লাগে না, এখানে জাস্ট আপনার যেটুকু বোঝার জন্য আপনার যেটুকু লাগে ওটুকুই হচ্ছে লেখকরা ইনক্লুড করে। হ্যাঁ, অত ডিপলি হচ্ছে যায় না। হ্যাঁ, অত ডিপলি লাগে না হয়তো। ধরো যদি একটু লিটন রক, ধরো। আপনি ভিডিওটা মিউট করেন। আপনার ঘরে তো সব দেখা যাচ্ছে, আপনার বেডরুম, ওয়াশরুম, কিচেন সব দেখা যাচ্ছে। আপনি প্লিজ আপনি ভিডিওটা মিউট করেন। দাদা বৌদি সবাইকে দেখা যাচ্ছে। তুমি তুমি এদিকে আসো তো। বেডরুম। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি শারীরিক শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি। আমাদের শরীরের অভ্যন্তরে কতগুলো ভাইটাল বা অঙ্গ প্রত্যঙ্গ আছে। সেগুলো কি? ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়। এগুলো কিন্তু খুবই খুবই ভাইটাল না, শুধু এর একটা অফ হয়ে গেলে সব শেষ, তাই না? এগুলো এটা খুবই সাবজেক্টের শরীরে যে মেশিন গুলো আছে, মূল মেশিন, এগুলো এগুলো থেকে একটা থেকে আরেকটা বাদ দেওয়া যায় না। আচ্ছা, এসব অর্গানগুলো হচ্ছে আমাদের শরীরের ভিতরে কিন্তু অনেক সময় কাজ করতে করতে দুর্বল হয়ে যায়। তো এটাতে আমাদেরকে সচল করতে হয়। হ্যাঁ, কিভাবে সঞ্চালন করব দেখি। আচ্ছা, আহ যদি এই আচ্ছা অনেক সময় এই অর্গান একে অপরের উপর চাপ সৃষ্টি করে, ফলে এসব অঙ্গ বিকল হয়ে পড়ে এবং মানুষের মৃত্যু মুখে পতিত হয়। হ্যাঁ, আপনার এটার যে কোনো একটা ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়, যে কোনো একটা যদি আরেকটার উপরে চাপ সৃষ্টি করে, তাহলে কিন্তু আমরা একেবারে বেড শয্যায় চলে যায়, তারপরে মৃত্যু নির্ধারিত হয়ে যায়। কিন্তু আমাদের কি করতে হবে, মানে এটাকে কি বলে, যে প্রতিরোধ না করে আমরা প্রতিকার কি আমাদের, অর্থাৎ আমরা ওই অসুস্থ হওয়ার পরে চিকিৎসা না করে আগে থেকে কিভাবে সুস্থ থাকা যায় সেটা করতে হবে। কিন্তু আমরা বাঙালিরা কি করি, যতক্ষণ অসুস্থ না হই ততক্ষণ কিন্তু ডাক্তারের কাছে যাই না। হ্যাঁ, একেবারে যখন শেষ পর্যায়ে, অনেক ম্যাক্সিমাম মানুষ দেখা যায় গেলে ডাক্তার বলে আপনার তো শেষ পর্যায়ে, কিন্তু ওটা তো একদিনে হয়নি, তাই না? একটু একটু করে হচ্ছে। ওই যখনই একটু একটু করে হচ্ছে তখনই আমাকে বুঝতে হবে আমার শারীরিক কোনো প্রবলেম হচ্ছে। হয় আমি নিজে যদি বুঝতে পারি নিজেই সেটা রিকভারি করার চেষ্টা করবো, তা নাহলে কোনো ডক্টরের কাছে যাবো। তো আমরা কি করি, যখন একেবারে চলতে পারতেছি না, লোকে ধরিয়ে নিয়ে যাবে, তখন হচ্ছে আমরা ডক্টরের কাছে, তখন কিন্তু আর আমাদের কোনো উপায় থাকে না। হুম, তা ওরকম অনিবার্য মৃত্যুর মুখে বাঁচার জন্য আমাদের প্রয়োজন হয় উন্মুক্ত অঙ্গ সঞ্চালনের, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। হুম,
ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করে, সঞ্চালন করে। অর্থাৎ আপনি ওই যেটাই বললাম, দেখেন প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা কোশ্চেনের সাথে, এই সাবজেক্টের প্রত্যেকটা কোশ্চেনের সাথে মিল আছে। ওই ঘুরে ফিরে একই কথা, আপনাকে ফিটনেস থাকতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনার শরীরটাকে ভালো রাখতে হবে, আপনার শরীরের ভিতরে যে মেশিন আছে ওগুলো ভালো রাখতে গেলে ওগুলো আপনাকে করতে হবে। এখন আপনি নিজে না করে শুধু শিক্ষার্থীদেরই করাচ্ছেন। আপনি অসুস্থ, আমাদের স্যার অসুস্থ, ডেইলি অসুস্থ স্যার, অথচ আপনি একজন ক্রীড়া শিক্ষক। আপনি অসুস্থ, আপনার শিক্ষার্থীরা ফিটনেস। হ্যাঁ, তো আপনাকে আগে সুস্থ হতে হবে। আর সে হতে গেলে কি করতে হবে, ওই যে শারীরিকের মানে যতগুলো নিয়ম নীতি আছে সেগুলো সবকিছু আপনাকে পারফেক্টলি করতে হবে। হুম। আর উন্নত জীবন যাপনের জন্য আপনাকে এই যে ফিজিক্যালের যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আপনাকে সব ফলো করতে হবে। অর্থাৎ রেগুলার একটা টাইম আপনাকে বেছে নিতে হবে, আপনি হাঁটবেন, কি এক্সারসাইজ করবেন। সেটা আপনি একটা ইয়ে দেখবেন, যেদিন আপনাদের খুব বেশি পরিশ্রম হয় সেদিন কিন্তু ঘুম আসে, অবসাদ, ক্লান্তি, এরকম প্রশ্নও পাবেন আপনারা। হ্যাঁ, যে অনেক পরিশ্রমের পরে আপনার শরীর আলটিমেটলি, আপনি চাইলেই যে শুলেন ঘুমাই গেলেন তা না, ওই আপনার শরীর আপনাকে বলে দেবে যে এখন বিশ্রামের প্রয়োজন। হুম, আপনাকে বিশ্রাম নিতেই হবে। আপনি বসে থাকবেন এক জায়গায়, আপনি আলটিমেটলি ঘুমিয়ে যাবেন, আপনার চোখ বন্ধ হয়ে আসবে। কিন্তু আপনি চাইলে এখনই কি ঘুমাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার শরীরটা যখন দেখবেন উইক হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি ওই পর্যায়ে আপনার শরীরটাকে নিয়ে যাওয়া যাবে না। ওই পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে শরীর বলছে তুমি ঘুমাও, তুমি রেস্ট নাও। আপনাকেই বুঝতে হবে এখন আমার রেস্টের প্রয়োজন। হ্যাঁ, আগে থেকে আপনাকে রেস্টে যেতে হবে। আপনার শরীর আপনাকে বলছে মানে কি, আপনি অনেক উইক, আপনার পরিশ্রম অনেক বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে। একটা জিনিস যখন ওভার হয়ে যায় তখন কি হয়? উপসে পড়ে যায়, তাই না? উপসে পড়ে, কিন্তু আপনি সেখানে কিন্তু দাঁড়াতে পারবেন না। তো আপনার যেটুকু প্রয়োজন আপনি ওটুকু করার পরে আপনাকে অবশ্যই যেতে হবে। যেমন আজকে আমাকে আমার স্যার বলতেছে, এখানকার স্যার বলতেছে যে ম্যাডাম আপনি এত কষ্ট করেন না, আপনাকে রেস্টে যেতে হবে, আপনি এই রাত জাগা যাবে না। স্যার আমার তো কোনো উপায় নেই। বলছে না, ও বললে হবে না, আপনাকে রেস্টে যেতেই হবে। এবং স্যার মরার আগে ছাড়া মনে হয় হবে না। হ্যাঁ, তো এরকম। তারপরে রেস্ট নেই আমি, কিন্তু একটু বেশি পরিশ্রম হয় অনেক সময়। যেমন যখন দুই দিক দিয়ে প্রোগ্রাম থাকে তখন আমার অনেক চাপ হয়ে যায়, সেটাও ব্যালেন্স করে নিতে হয়। তারপর নিজের শরীরটাকে অবশ্যই আপনাকে অবসাদে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর আমাদের শরীরের অর্গানগুলোকে সুস্থ এবং আহ চালু রাখার জন্য আমাদের কিন্তু এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আপনাকে ব্যায়াম করতে হবে, রেগুলার 1 ঘন্টা আপনাকে হাঁটতে হবে, যে কোনো একটা টাইম আপনি বেছে নেবেন, নিয়ে আপনি, অনেকে বলবে যে স্যারের মনে হয় টাকার অভাব হয়েছে তাই হাঁটতেছে, এরকম তো আমাদের মন মানসিকতা। হ্যাঁ, তাই ওর মনে হয় ভাড়া নেই, ভাড়া নেই, ভ্যান উঠে বা ভাড়া নেই তাই হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এরকম বলবে। কিন্তু না, এটা যে কত বড় উপকারী, কারণ খেলার মাঠ আছে বলেন এখন, আমি জানি না, হয়তো গ্রামে থাকতে পারে, আমাদের শহরের উপর তো খেলার মাঠও খুঁজে পাই না, পুকুরও খুঁজে পাই না, যে বাচ্চাদের সাঁতার শেখাবো তাও সে পুকুর পাই না খুঁজে, ওই এক রাজ্জাক পার্ক ছাড়া। হ্যাঁ, আর মাঠ তো নেই বললেই চলে। হুম, না বিদ্যুৎ চলে গেল, ওই তো, সেটা উনি কিন্তু বুঝবেন। উনি তখন বুঝবে যখন বেড়ে যাবে। ডাক্তার যখন বলবে এই আপনি 45 মিনিট হাঁটবেন একটানা, তখন বুঝবে। কিন্তু তখন হেঁটে কিন্তু লাভ নেই, হেঁটে কিন্তু লাভ নেই। আমি কিন্তু প্রচুর হাঁটি, প্রচুর হাঁটি। হ্যাঁ, হ্যাঁ সাঁতার, হ্যাঁ হ্যাঁ সাঁতার, আমি নদী সাঁতরে এপার থেকে ওপারে যাওয়া আমি। সাঁতার যে কি উপকারী জিনিস মানুষের শরীরে, বোঝানো যাবে না। সাঁতার এত উপকারী জিনিস, সমস্ত অর্গান আপনার কাজ করবে। হুম, আমার দুটো মেয়ে কিন্তু প্লেয়ার। কারেন্ট চলে গেছে, দুইটা মেয়ে আমার প্লেয়ার, শুটার, এই ঢাকা গেম করে আসলো ঢাকা থেকে। আজকে ভোরেও কিন্তু তারা এক্সারসাইজে বের হয়েছে, ট্রাউজার জার্সি পরে ভোরে বের হয়ে যায়। হ্যাঁ, এই কলেজেরই একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, একটা 9-এ পড়ে, তারা কিন্তু আমার চেয়ে উঁচু লম্বা।
মানে আমার সাথে বেরোলে সবাই মনে করে কি আমার দুই বোন মনে হয়। অনেকে জিজ্ঞাসা করে ওর টিচাররা। হ্যাঁ 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 হ্যাঁ। ওই আর মেয়েদের জিজ্ঞেস করে যে প্রেরণা তোমার আপু নাকি? হ্যাঁ, তারপর মেয়েরা কিন্তু অনেক বড় বড়। তো আমি শুধু এই প্রফেশনে আসছি বলে কিন্তু হওয়া সম্ভব হয়েছে, কারণ আমি জানি আমাকে কিভাবে ফিটনেস থাকতে হবে, কিভাবে রোগ মুক্ত হতে হবে। আর আপনি সুস্থ মানে আপনার পুরো পরিবার সুস্থ। আপনার পরিবার সুস্থ মানে একটা সমাজ সুস্থ, আর একটা সমাজ সুস্থ মানে একটা জাতি সুস্থ। এভাবে আমরা চিন্তা করি না। হ্যাঁ, চিন্তা করি আইসি দুনিয়ায় ভালো মন্দ খাবো, তাড়াতাড়ি চলে যাবো, তাই না? হ্যাঁ, খাওয়াটাই ঝামেলা। আমি, অনেকে বলে যে খাওয়ার জন্য বাঁচি, আর আমি বলি যে না, বাঁচার জন্য খাই। আমরা বাঁচার জন্য খাবো, আমরা খাওয়ার জন্য বাঁচবো না। তাহলে আপনি বাঁচতে পারবেন না, না খেয়ে মরবে না। হুম। তো আচ্ছা, আরেকটা কোশ্চেনে যাই আমরা। শারীরিক শিক্ষার ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এটা 12 সালেও আসছিল। শারীরিক শিক্ষার ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণাগুলো কি? মূল পয়েন্টগুলো শুধু আমি বলে দেখেন। সংযোজিত নতুন আছে, এর ফলে পুরনো ধারণাটি হয়ে পড়ে অসম্পূর্ণ। এই অবস্থায় এই পুরনো ধারণাগুলোকে ভ্রান্ত ধারণা হিসেবে গণ্য করা হয়। অ্যাকচুয়ালি এগুলা ভ্রান্ত ধারণা ছিল এক সময়, কিন্তু এগুলোই হচ্ছে এখন মানে মূল ইয়ে হয়ে গেছে। হুম, প্রচলিত যে খেলা, বিনোদন, শরীর চর্চা, শারীরিক প্রশিক্ষণ, তারপরে হচ্ছে জিমনাস্টিক, স্পোর্টস, গেম, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের দরকার। আপনারা তো মাঠ করলে বুঝতে পারতেন যে মাঠ করলে এই প্রত্যেকটা খেলা আপনাকে করতে হতো, জিমনাস্টিক করতে হতো আপনাকে। আমি চেয়েছিলাম, কিন্তু দুজন তিনজনের বেশি সাড়া দেয় না, কিন্তু দু তিনজন নিয়ে তো কষ্ট করা যায় না। হ্যাঁ, এখন স্যার বলছে কি ও অনেক দূরে, ওই পটুয়াখালী, তারপর অনেক দূরে দূরে। আমি বললাম স্যার অন্তত একটা দিন শুক্রবার দেখে আসুন, আসলে হ্যাঁ, তা সেটা মানে ওই যে কেউ উদ্যোগ নিল না। আমি অনেককেই বলছিলাম, আমাকে যারা ফোন করে আমি বলি যে আপনারা সবাই একসাথে একমত হন, হয়ে বলেন যে মিস আমরা অমুক দিন হচ্ছে অমুক শুক্রবার বা শনিবারে হচ্ছে আমরা একটা ইয়ে করবো, আমাদের পাশেই মাঠ, বিশাল মাঠ, পুকুর, সব। হ্যাঁ, তা ওই যে আসুন এবার বসবেন। আপনার মাঠ করছেন এর আগে? হ্যাঁ, এটা করছে, সেটা হচ্ছে ওদের সাথে। এখন কি করব? এখন আল্লাহর নাম ছাড়া তো কোনো উপায় নাই। না, আল্লাহর নাম তো নিচ্ছি না, আল্লাহর নাম নিতে ওরা ফাঁস করতে পারবে না। হ্যাঁ, আরেকটা না, বোর্ড এরকমই দেয়। এই বাংলাদেশের শিক্ষা বোর্ডের চেয়ে এরকম উচ্ছরিত, হ্যাঁ উচ্ছরিত, এগুলো তো এক্সট্রা ইয়ে তো, এই এই ধরনের ডিপ্লোমা গুলোতে এরকমই হয়। ওরা হুটহাট করে। আর সেশন জটও ছিল না, তাও বেঁধে গেছে। আপনাদের তো পরীক্ষা এখন হওয়ার কথা না, এখন তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলে আসার কথা। এই জাতীয় বিশ্ববিদ্যালয় হয়েছে, অথচ আমাদের কারিগরি বোর্ডের ব্যাচ বের হয়ে গেছে, দুইটা ব্যাচ বের হয়ে গেছে না, দুইটা ব্যাচ বের হয়ে গেছে। ও আজকেও একটার সাথে দেখা হলো, বলো ম্যাডাম আমি পাশ করে গেছি, এখন নিবন্ধন দিব। বলছি দেন। আপনাদের একটা সুবিধা কি জানেন? আপনি কি কোনো স্কুলে আছেন? প্রাইমারিতে? প্রাইভেট হাই স্কুল না প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুলে আপনি সাইন করতে পারবেন না তো। আপনি হচ্ছে মানে কিন্ডার গার্ডেন লেভেলে আপনি নিবন্ধন দিবেন। নিবন্ধন দেওয়ার পর আপনি প্রশ্ন, ভিডিও কল ছেড়ে দে, বসে বসে বৌদির সাথে গল্প করছি খালি গায়ে, বুঝলা? তাও ওই সেই বেডরুম। একদম পুরো আমি তো সব দেখতে পাচ্ছি তারা বেডরুমে। ইয়ে কি তো কিরকম ক্রীড়া শিক্ষক হবেন তা কি জানি, একটু জার্সি ছাড়াই সেকেন্ড ক্লাস নেবেন।
আপনাদের কিন্তু ওই ট্রাউজার জার্সি দিব কিন্তু, ঠিক আছে, এবং ওটা পরে কিন্তু মাঠে নামতে হবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল কিন্তু খুব কড়া, এই খুব কড়া। হ্যাঁ, এখন যাই হোক, ওটা আমাদের ম্যানেজ করে নিতে হবে একটু। হ্যাঁ, তাহলে ওর ভিতরে একদিন করতে হবে। একদিন একদিন টাইম পেলে না, আমরা আমরা গেমের সব রুলস আপনাদের ইয়ে করে দিতে পারবো একদিন একদিন পেলে। হ্যাঁ, তাহলে এর মাঝখানে আর ইয়ে প্র্যাকটিক্যাল কবে দিচ্ছে, কত তারিখে? 17 তারিখ না? হুম, তাহলে ওই প্র্যাকটিক্যালের আগেই হচ্ছে আমরা ইয়ে করে ফেলবো, আমরা কয়েকটা মার্ক করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, মার্ক করে ফেলবো, যাতে এক্সট্রা আর এসে আপনাদের কিছু জিজ্ঞেস করে অন্তত কিছু যেন বলতে পারেন, সার্ভিস গুলো যেন দেখাতে পারেন। সার্ভিস গুলো তো প্র্যাকটিক্যাল ছাড়া তো মুখে বলে হয় না, যে আপনি এইভাবে ধরলেন, এই ব্যাগটা এইভাবে ধরলেন, এইভাবে সার্ভিস করলেন। হ্যাঁ, আর যখন আপনি প্র্যাকটিক্যাল ওটা প্র্যাকটিস করবেন, তখন আপনি এক্সটার্নালকে বলতে পারবেন, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিভাবে ধরবেন, আপনি কিভাবে সার্ভিস করবেন, সার্ভিস ফল্ট কিভাবে হবে। যখন আপনি প্র্যাকটিক্যালি ওটা ই করবেন, তখন বলবে যে না, কিছু জানেন। ভলিটা কিভাবে সার্ভিস করবেন, এটা টক করে যে এইভাবে সার্ভিস করতে হয়, এটা আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন, তখন আপনার এটা বলতে সুবিধা হবে। কিন্তু আমি বারবার বললাম আপনি এরকম টস করেন তো এরকম করি মারেন, কিন্তু বলটা অনেক সময় এইখান থেকে মারতে হয়, এখানে লাগে, এইখানে লাগলো, বল যাবে না। যখন আপনি প্র্যাকটিক্যাল করছেন তখন কিন্তু আপনাকে আমি দেখলাম টস করে এইভাবে মারলেন, আপনি তাই শিখলেন এইভাবে মার, কিন্তু এইভাবে মারার পর তো বলটা এখানে লাগতে পারে, এখানে লাগতে পারে, অ্যাকচুয়ালি বলটা কোথায় লাগলে বলটা যাবে, বলের স্পিড বাড়বে। ওটা আপনি যখনই প্র্যাকটিক্যাল করবেন তখনই আপনি সেটা বুঝতে পারবেন। তো দেখি আমরা প্র্যাকটিক্যালের আগে একটা ক্লাস, হ্যাঁ, একটা ক্লাস পেলে সব শেখানো যাবে একেবারে, দরকার হলে সারাদিন করলাম আমরা, তাই না? ওরা তো বিপিএড করছেন, কোনো কষ্টই নেই, কোনো কষ্ট নেই। এই যে পড়া কি কষ্ট, পুরো মাঠ করতে হয়। আপনারা এখনো 800 মিটার দৌড়াননি, 1000 মিটার দৌড়াননি, রিলে করেননি, এগুলো সব করতে হয়। আর এগুলো না করলে শেখা যায় না, মুখে মুখে শেখা যায় না, প্র্যাকটিক্যালে শিখতেন। খোখো দৌড়, খোখো খেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে গেছে। হ্যাঁ, বিকেএসপিতে যে 17টা খেলার ইয়ে আছে, খেলা আছে, সবগুলো আপনাকে জানতে হবে, সবগুলো আপনাকে জানতে হবে, সব খেলা। আচ্ছা, যাই হোক, এবার বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য। হ্যাঁ, অথবা বৃদ্ধি বিকাশের সংজ্ঞা, বৃদ্ধি বলতে কি বোঝায়, বিকাশ বলতে কি বোঝায়, এই এতগুলো কোশ্চেনের একটাই আনসার, জাস্ট একটু পড়ে রাখবো। হ্যাঁ, আচ্ছা, গ্রোথ, বৃদ্ধি বলতে গ্রোথ, গ্রোথ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি বা বর্ধন। মানব জীবনে বৃদ্ধি বলতে সাধারণত আকার আয়তনের পরিবর্তনকেই বোঝানো হয়, অর্থাৎ ছোট থেকে বড় হওয়াটাই আমরা বলি গ্রোথ। যে ওর কি একটু শর্ট ফিগার হলে বলি ওর গ্রোথ কম, আর একটু বেশি লম্বা হলে ওর গ্রোথ বেশি। তাহলে আমরা মানব জীবনে এটাই বুঝি যে গ্রোথটাই হচ্ছে যে তার শারীরিক আয়তনের পরিবর্তন। আচ্ছা, যেমন শিশুটির দৈহিক বৃদ্ধি সাধিত হয়েছে বললে শিশুটির হাত পা সহ দেহের অবকাঠামোগত বৃদ্ধিকেই বোঝায়। এই মানব জীবনের একটি স্বাভাবিক ও সাময়িক প্রক্রিয়া, খুবই সাধারণ একটা প্রক্রিয়া এটা। এবার বিকাশটা কি? মানব জীবনের বিকাশ বলতে বিশেষভাবে দৈহিক আকৃতির পরিবর্তন সহ কাজের উন্নতিকেই বোঝানো হয়, অর্থাৎ আমাদের জীবনের তাৎপর্যপূর্ণ পরিবর্তনকেই বোঝাতে বিকাশ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, শিক্ষার্থীর দৈহিক বিকাশ হয়েছে বললে শিক্ষার্থীর দৈহিক বৃদ্ধি সহ তার কর্মদক্ষতার পরিবর্তন বা দক্ষতার বৃদ্ধিকেই বোঝানো হয়ে থাকে। বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এক কথায় মানব জীবনব্যাপী ক্রম উন্নতিশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়াই হলো বিকাশ। অর্থাৎ শুধু যে আপনি হাত পায়ে বড় হলেন তা নয়, আপনার অন্যান্য দিকও আপনার গ্রোথ থাকতে হবে। অর্থাৎ আপনার, বলছি, হ্যাঁ,
আপনার দৈহিকের সাথে সাথে কর্মদক্ষতারও বৃদ্ধি হতে হবে। শুধু যে শারীরিকভাবে সেটা নয়, আপনার কর্মদক্ষতা বৃদ্ধি হতে হবে। এটুকু শুধু মাথায় রাখবেন যে শারীরিক বৃদ্ধির পাশাপাশি কর্মদক্ষতার পরিবর্তনই হচ্ছে বৃদ্ধি বা বিকাশ। মূল কথাটা শুধু মাথায় রাখবেন, বাকিগুলো আপনারা এমনি লিখতে পারবেন। প্রতিযোগিতামূলক খেলাধুলার ক্ষতিকর কিছু দিক আছে, সেই দিকগুলো কি? এগুলো কিন্তু ছোট প্রশ্ন আসবে যে প্রতিযোগিতামূলক খেলার ক্ষতিকর দিকগুলো লিখুন, বা ক্ষতিকর দিকগুলো কি, বা ক্ষতিকর দিকগুলো কি হতে পারে, বা আপনার মতে ক্ষতিকর দিকগুলো কি, এরকম ঘুরে ফিরে আসবে। প্রতিযোগিতামূলক খেলাধুলার ক্ষতি যেগুলো, সেগুলো শুধু একটু কয়েকটা মনে রাখবেন। যেমন প্রতিযোগিতামূলক খেলা অনেক ক্ষেত্রে ব্যক্তির কাছে কাজে পরিণত হয়, একটা চাপ, একটা চাপ সৃষ্টি হয়। প্রতিযোগিতামূলক খেলা অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি করে। প্রতিযোগিতামূলক খেলা খেলোয়াড়ের অসৎ উপায় অবলম্বনে প্ররোচিত করে। এটা কিন্তু আমরা অহরহ দেখে থাকি ফুটবল খেলার মাঠে, তাই না? দর্শকের মধ্যেও বেঁধে যায় হ্যাঁ, যে দুই দলের মধ্যে, তাই না? এবং যখন আপনি বলবেন আপনার টিমকে যে যেভাবে হোক মেরে কেটে হোক তোমাকে জিতে আসতেই হবে, এই যে চাপ, তখন ওরা কি করবে? তখন কিন্তু ওরা অন্যান্য টেকনিক অবলম্বন করবে। যেভাবে হোক স্যার বলিছে আমাদের খেলি জিততেই যেতেই হবে, এ ট্রফি নিতেই হবে আমাদের, তখন কিন্তু সে নিয়মে বহির্ভূত কাজ করবে। এটা ক্ষতিকর দিক। আচ্ছা, প্রতিযোগিতামূলক খেলা খেলোয়াড়কে নিষিদ্ধ ড্রাগ ব্যবহারে প্ররোচিত করে। এখন মনে করেন আপনার একটা প্লেয়ার, ফুটবল প্লেয়ার খুব ভালো দৌড়াতে পারতেছে না, আপনি বললেন এই যে করে হোক তো দৌড়াইতে হবে, বল পাস করাই লাগবে, আপনি চাপ প্রয়োগ করলেন, তখন ওর চিন্তা করবে বিকল্প কি আছে। তো এমন কিছু কিছু মেডিসিন আছে যেগুলো সেবন করলে ক্ষিপ্রতা বেড়ে যায়, গতি বেড়ে যায় শরীরে সাময়িকের জন্য, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তার অর্গান নষ্ট হয়ে যায়। তার কিন্তু স্বাভাবিক শারীরিক যে সক্ষমতা থাকে সেটা থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে সরে আসে। কিন্তু সাময়িক ওই সময় ওই ক্ষেত্রে হয়তো 1-2 ঘন্টা 5 ঘন্টা সে ওই কাজটা করতে পারবে, তার বেশি পারবে না, তখন সে ওইটা অবলম্বন করবে। অর্থাৎ আপনি যখন তাকে প্রতিযোগিতামূলক মুখে যখন ফেলে দিচ্ছেন, তখন ওই শিক্ষার্থী এই ড্রাগে কিন্তু অ্যাডিক্টেড হবে। কারণ যে করে হোক আমার এই, আমি একজন প্লেয়ার হতে চাই, স্যার বলিছে আমাকে এটা করতেই হবে, আমাকে দৌড়তেই হবে, এত মিটার যেতেই হবে, তখন সে ওই অবৈধ পথ অবলম্বন করবে। এটা একটা ক্ষতিকর দিক। প্রতিযোগিতামূলক খেলা চোট বা আঘাতের সম্ভাবনা বাড়িয়ে তোলে। ওই যে